আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ফিজিক্সের গতি চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস। লাস্ট ক্লাসে আমরা প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ বিন্দু, গতি ও স্থিতি এবং 3 প্রকার গতি সম্পর্কে জানার চেষ্টা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বাকি 2টি গতি সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তার প্রথমে আছে হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো গতিশীল বস্তু একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিক বরাবর অতিক্রম করে এবং নির্দিষ্ট সময় পর পর সেই নির্দিষ্ট বিন্দুটিকে অতিক্রম করে। এখানে এই চিত্রে ধরি এ একটি বিন্দু এবং গাড়িটি এখানে গতিশীল অবস্থায় আছে। এখানে গাড়িটি এ বরাবর সামনে এই দিক দিয়ে সর্বদা গমন করতেছে, অর্থাৎ তার দিক হচ্ছে এই দিকে যখন সে এ কে অতিক্রম করে। সম্পূর্ণ পথ অতিক্রম করার পর যখন সে আবার ফিরে আসে তখনও সে একে একই দিক দিয়ে অতিক্রম করে। তাহলে এখানে গাড়িটি 1 নম্বর পয়েন্ট মেনটেন করে চলছে, আমরা বলতে পারি, যেটা হচ্ছে একই দিক বরাবর কোনো নির্দিষ্ট বিন্দু এ কে বারবার অতিক্রম করছে। আবার এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় এ বিন্দুতে পৌঁছাতে গাড়িটির একই সময় প্রয়োজন হচ্ছে। যদি প্রথমবার পর্যবেক্ষণে এ থেকে এ পর্যন্ত পৌঁছাতে গাড়িটির 5 সেকেন্ড সময় লাগে, তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অর্থাৎ প্রত্যেক পর্যবেক্ষণেই আমরা দেখব গাড়িটি এই নির্দিষ্ট বিন্দু এ থেকে পুরো পথ ঘুরে পুনরায় এ বিন্দুতে পৌঁছাতে একই সময় নেবে। অর্থাৎ 2 নম্বর যে পয়েন্ট আছে সেটাও মেনটেন করে চলছে, একটি নির্দিষ্ট বিন্দু এ কে নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করছে। অর্থাৎ এখানে যে উদাহরণটা দেওয়া আছে আমরা বলতে পারি এটি একটি পর্যায়বৃত্ত গতির উদাহরণ। আর এই জিনিসটা আমরা এখানে ইংলিশ যে টার্ম আছে পর্যায়বৃত্ত গতির তার মাধ্যমেও বুঝতে পারি। এখানে পিরিয়ডিক এই জিনিসটা বলতে বোঝাচ্ছে হচ্ছে কোনো ঘটনা নির্দিষ্ট সময় পরপর পুনরাবৃত্তি ঘটা। অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম পর পর যদি আমাদের সেম কোনো ঘটনা বারবার ঘটতে থাকে তাহলে সেই ঘটনা পিরিয়ডিকের আন্ডারে পড়ে। যেরকম আমরা স্কুলে ছুটির ঘন্টার ক্ষেত্রে দেখতে পাই, কোন স্কুলে ক্লাস ডিউরেশন যদি 60 মিনিট হয় তাহলে 60 মিনিট পর পর একবার করে ঘন্টা বাজে। এখানে যে ঘন্টা বাজার এই পুনরাবৃত্তি ঘটতেছে এবং তার নির্দিষ্ট সময় এই 60 মিনিট পর পর ঘটতেছে, এই জন্য আমরা সেই ঘটনাকে বলতে পারি সেটা একটা পিরিয়ডের আন্ডারে। এবং এই পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রেও সেই জিনিসটাই নির্দেশ করা হচ্ছে, শুধু এখানে গতিশীল বস্তুর গতির সাথে ডিফারেন্সটা রয়েছে। এখন এখানে এই গাড়িটা যে নির্দিষ্ট সময় পর পর এ বিন্দুতে ফিরে আসতেছে সেই সময়টাকে আমরা বলি হচ্ছে পর্যায়কাল। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। গাড়িটা যদি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় এ বিন্দুতে পৌঁছাতে প্রত্যেকবারই 5 সেকেন্ড লাগে, তাহলে টি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 5 সেকেন্ড। অর্থাৎ পর্যায়কাল হচ্ছে পর্যায়বৃত্ত গতির সম্পন্ন কোনো বস্তুর নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করার জন্য যে সময় লাগে তাই। এখানে পর্যায়বৃত্ত গতির 3টা উদাহরণ অ্যাড করা হয়েছে। ফার্স্টে আছে হচ্ছে ঘড়ি। এখানে ঘড়ির কাঁটার যে গতি তাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারি, কারণ এইখানে যদি আমি একটা বিন্দু কল্পনা করি, এই মিনিটের কাঁটাটি তাকে প্রত্যেক 1 ঘন্টা পর একবার করে অতিক্রম করতেছে এবং এই ক্ষেত্রে তার দিকও সেম থাকতেছে। সে যখন এখান থেকে যাত্রা শুরু করলো ঠিক 1 ঘন্টা পর আবার এইখানে এসে পৌঁছাবে, সেক্ষেত্রে তার দিক এই দিকে। আবার সে এখান থেকে যাত্রা শুরু করে ঠিক 1 ঘন্টা পর এইখানে পৌঁছাবে, তখনও তার দিক এই বরাবর হবে। যেহেতু এই নির্দিষ্ট বিন্দুটাকে এই মিনিটের কাঁটা 1 ঘন্টা পর পর নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করতেছে, এই জন্য আমরা এখানে মিনিটের কাঁটাটিকে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন বস্তু বলতে পারি এবং তার গতিকে পর্যায়বৃত্ত গতি বলতে পারি। এই ক্ষেত্রে মিনিটের কাঁটার টি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 1 আওয়ার অর 60 মিনিট। আর আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে ঘড়ির এই মিনিটের কাঁটা অথবা ঘন্টার কাঁটার যে গতি সেটা ঘূর্ণন গতির উদাহরণ। তাহলে আমরা বলতে পারি যে নির্দিষ্ট কিছু ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতির উদাহরণ হিসেবেও নেওয়া যায়। তবে সকল ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতির উদাহরণ হবে না, কারণ একটা সার্কেল বরাবর যদি কোনো বস্তু ঘূর্ণনরত থাকে কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু এ থেকে যাত্রা শুরু করে পুনরায় এতে পৌঁছাতে যদি তার প্রত্যেকবারই সেম সময় না লাগে তাহলে সেটাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারবো না। কিন্তু যেহেতু সে ঘুরছে এবং একটা কেন্দ্র থেকে সমদূরত্ব বজায় রেখে অলওয়েজ ঘুরছে, তাই সেটাকে ঘূর্ণন গতির উদাহরণের হিসেবে অবশ্যই অন্তর্ভুক্ত করা যায়। আমাদের পর্যায়বৃত্ত গতির সেকেন্ড উদাহরণ হচ্ছে সরল দোলক। বাতাসের যদি কোনো বাধা না থাকে তাহলে সরল দোলক সর্বদাই এভাবে দুলতে থাকে।
ধরি এই সরল দোলকের দোলনকালের এখানে একটি বিন্দু হচ্ছে এ। সে যখন প্রথমবার দোল দিবে এবং এ কে অতিক্রম করবে তখন এই বরাবর গমন করবে এবং এ কে অতিক্রমের দিক হচ্ছে এই বরাবর। আবার যখন সে ফিরে আসবে তখন এই দিক দিয়ে গমন করবে। তাহলে এই দুই ক্ষেত্রে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে এটি নির্দিষ্ট সময় পর পর ঠিকই এ বিন্দুকে অতিক্রম করতেছে, কিন্তু তার দিক হচ্ছে ডিফারেন্ট, একবার এই দিকে আরেকবার হচ্ছে এই দিকে। যেহেতু দিক ডিফারেন্ট তাই এই দুইটা অবস্থা পর্যবেক্ষণ করে আমরা সরল দোলককে পর্যাবৃত্ত গতির উদাহরণ হিসেবে অন্তর্ভুক্ত করতে পারি না। সেজন্য আমাদের এই চারটা অবস্থার দিকে লক্ষ্য করতে হবে। এইখানে যখন সরল দোলকটি ফিরে আসলো সে আবার দোল দেওয়া শুরু করার ক্ষেত্রে এখানে এই বিন্দুকে কিন্তু আবার অতিক্রম করতেছে। যখন সে এ বিন্দুকে আবার অতিক্রম করে এই থার্ড নাম্বার ক্ষেত্রে তখন সে ঠিকই আগে যেরকম এই দিকে অতিক্রম করেছিল সেই দিকে অতিক্রম করে। তাহলে এই তিনটা অবস্থাকে পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাবো যে এই বিন্দুকে সরল দোলকটি একটা সেম দিকে অতিক্রম করতেছে, এবং তখন আমরা যদি সময় নির্ণয় করি দেখব যে এই বিন্দুকে যে সরল দোলকটি বারবার অতিক্রম করতেছে একই দিকে সেই সময়ের মধ্যবর্তী পার্থক্য হচ্ছে সেম। যেহেতু সরল দোলকটি বাধাহীন অবস্থায় আছে তাই সর্বদা চলমান থাকবে এবং নির্দিষ্ট বিন্দু এ কে নির্দিষ্ট দিক বরাবর অতিক্রম করার ঘটনা চলতেই থাকবে। সুতরাং আমরা বলতে পারি সরল দোলক হচ্ছে একটি পর্যায়বৃত্ত গতির উদাহরণ। এছাড়া আমরা বলতে পারি হৃদস্পন্দনও হচ্ছে এক প্রকার পর্যায়বৃত্ত গতি, কারণ হৃদস্পন্দনের ক্ষেত্রে আমাদের হৃৎপিণ্ড একবার সংকুচিত আরেকবার প্রসারিত হয়। এই সংকোচন এবং প্রসারণ একটা নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তি ঘটে। যেহেতু এখানে ঘটনার পুনরাবৃত্তি একটা নির্দিষ্ট সময় পর পর হচ্ছে এবং এই ঘটনাটা হচ্ছে সংকোচন প্রসারণ। সংকোচন প্রসারণের ফলে কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে কার্ডিয়াক পেশি বারবার সামনে পেছনে গমন করছে, এজন্য হৃদস্পন্দন হচ্ছে এক প্রকার পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্পন্দন গতি এবং আরেকটি হচ্ছে স্পন্দন নয় এমন গতি। স্পন্দন গতি হচ্ছে কোনো গতিশীল বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সামনে পেছনে এবং উপর নিচে দোলে তাকে বোঝায়, অর্থাৎ টু অ্যান্ড ফ্রো এই গতি মেনে চলে। একটা নির্দিষ্ট বিন্দু যদি এ এটা হয় তাহলে কোনো গতিশীল বস্তু এই বিন্দুর সামনে এবং পেছনে বারবারভাবে গতিশীল থাকবে, অথবা এই বিন্দুর উপর নিচ বরাবর গতিশীল থাকবে। এছাড়া এই বিন্দু বরাবর এইভাবে কার্ভ করেও সামনে পেছনে ঘুরলে তখন আমরা বলতে পারি যে এই বিন্দু দিয়ে গমনকারী বস্তুটি স্পন্দন গতি সম্পন্ন। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট বিন্দুর এদিক ওদিক বরাবর করে কোনো গতিশীল বস্তু বারবার ঘুরছে। এখানে যে এই এদিক ওদিক গতিশীল অবস্থা সেই জিনিসটাকে আমরা টু অ্যান্ড ফ্রো বলি। টু অ্যান্ড ফ্রো বলতে বোঝাচ্ছে হচ্ছে কোনো নির্দিষ্ট বিন্দুর এদিক ওদিক বরাবর গতিশীল বস্তুর কম্পনরত অবস্থা। এখানে স্পন্দন গতির উদাহরণ হচ্ছে দোলনা, পেন্ডুলামের গতি এবং হৃদস্পন্দন। আমরা যদি পেন্ডুলামকে লক্ষ্য করি, পেন্ডুলাম এখান থেকে যাত্রা শুরু করে এই বরাবর ক্রমান্বয়ে দোলতেই থাকে। এইখানে যদি একটা নির্দিষ্ট বিন্দু কল্পনা করি তাহলে এই নির্দিষ্ট বিন্দু থেকে পেন্ডুলামটি বারবার এইরকম ভাবে এদিক ওদিক বরাবর গমন করছে, এজন্য আমরা পেন্ডুলামকে স্পন্দন গতির উদাহরণ হিসেবে বলতে পেরেছি। এছাড়া দোলনার ক্ষেত্রেও একই, এবং হৃদস্পন্দনের ক্ষেত্রে দেখা যায় যে একটা নির্দিষ্ট বিন্দুর এদিক ওদিক বরাবর হৃদপেশিগুলা বারবার কম্পনরত অবস্থায় থাকে, এজন্য হৃদস্পন্দন ও স্পন্দন গতির অন্তর্ভুক্ত। আর এখানে স্পন্দন নয় এমন গতির উদাহরণ হচ্ছে ঘূর্ণন গতি এবং উপবৃত্তাকার গতি। ঘূর্ণন গতির ক্ষেত্রে আমরা দেখব গতিশীল বস্তু বৃত্তাকারে ঘুরতে থাকে, অর্থাৎ এইখান থেকে যাত্রা শুরু করে এইভাবে ঘুরতে থাকে। এইখানে যদি একটা নির্দিষ্ট বিন্দু এ কল্পনা করি তাহলে সব সময় দেখব নির্দিষ্ট সময় পর পর এই এ বিন্দুটিকে গতিশীল বস্তু একটা সেম দিক দিয়ে অতিক্রম করছে। এই এ বিন্দুর সামনে পেছনে বারবার ক্রমান্বয়ে নয়, যেহেতু দিক একটাই এজন্য ঘূর্ণন গতিকে আমরা স্পন্দন গতির অন্তর্ভুক্ত করতে পারছি না। এছাড়া উপবৃত্তাকার গতির ক্ষেত্রেও একই, যেখানে উপবৃত্তাকার পথে একটা নির্দিষ্ট বিন্দু এ কে কল্পনা করলে গতিশীল বস্তু শুধু একটা নির্দিষ্ট দিক দিয়েই গমন করে বারবার, সেই নির্দিষ্ট বিন্দুর সামনে পেছনে দোলতে থাকে না, এজন্য আমরা উপবৃত্তাকার গতিকেও স্পন্দন গতির অন্তর্ভুক্ত করতে পারি না। উপবৃত্তাকার পর্যায়বৃত্ত গতির একটি উদাহরণ হচ্ছে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর যে ঘূর্ণন সেটি। স্পন্দন গতির অনেকগুলো ক্লাসিফিকেশনের মধ্যে একটি হচ্ছে সরল স্পন্দন গতি। এই স্পন্দন গতি সম্পন্ন কোনো বস্তু যদি সরলরেখা বরাবর গতিশীল হয় তাহলে আমরা সেটিকে স্পন্দন গতি বলি। স্পন্দন গতির উদাহরণ হচ্ছে স্প্রিং এর গতি।
আমরা জানি কোনো স্প্রিংয়ে ভর ঝুলানো হলে সেটি নিচে নামে আবার উপরে উঠে এইভাবে ক্রমান্বয়ে চলতে থাকে, এবং সেটি যেহেতু একটি সরলরেখা বরাবর বারবার গমন করছে অর্থাৎ ওঠানামা করছে, সেজন্য আমরা স্প্রিংকে সরল স্পন্দন গতির উদাহরণ হিসেবে অন্তর্ভুক্ত করেছি। এছাড়া 4 ডিগ্রি পর্যন্ত সরল দোলকের গতি, অর্থাৎ একটা সরল দোলক যদি এইভাবে নর্মাল অবস্থায় থাকে, সেই সরল দোলকটাকে আমি যদি এইখানে 4 ডিগ্রি বরাবর টেনে ছেড়ে দেই, তাহলে সে যে গতি অর্জন করবে সেটা হচ্ছে সরল স্পন্দন গতি। এখানে এই কোণটা হবে হচ্ছে 4 ডিগ্রির চেয়ে কম অথবা সমান। 4 ডিগ্রির চেয়ে কম অথবা সমান হলে এই সরল দোলকটা এখানে প্রায় একটা সরল রেখার ন্যায় দুলতে থাকবে। যখন সে সরল রেখার ন্যায় দুলতে থাকবে তখন আমরা বলতে পারবো যে এটি একটি সরল স্পন্দন গতি। এছাড়া সরল স্পন্দন গতির আরো নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে যা আমরা নেক্সট টপিকে জানবো ইনশাআল্লাহ। সরল স্পন্দন গতিসম্পন্ন কণা হচ্ছে সরল রৈখিক বরাবর চলে। যেহেতু সরল রেখা একটা মাত্রাকে নির্দেশ করে, অর্থাৎ অনলি ওয়ান ডাইমেনশনকে রিপ্রেজেন্ট করে, এজন্য আমরা বলতে পারি যে এটি 1D বরাবর চলে। এবং এই স্পন্দন গতি সম্পন্ন কোনো কণা পর্যায়কালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে। যেমন সরল দোলকের জন্য যদি দেখি, তাহলে সরল দোলকটি তার পর্যায়কালের অর্ধেক সময় একবার এই দিকে আসবে এবং বাকি অর্ধেক সময় সে আবার এই দিকে চলে যাবে। দোলকটি যখন এই দিকে আসছে সেটা হবে হচ্ছে T/2 সময়, এবং যখন সে বিপরীত দিকে মোড় নেবে এবং পুনরায় এই সাইডে এসে পড়বে তখন তার সময় হচ্ছে T/2। তাহলে আমরা দেখতে পেলাম সরল স্পন্দন গতির ক্ষেত্রে পর্যায়কালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে চলে এবং বাকি অর্ধেক সময় আরেকটা নির্দিষ্ট দিকে চলে। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে কেন্দ্রবিন্দুতে অর্থাৎ সাম্যাবস্থায় গতি মেইনলি হলো বেগ, যা সর্বোচ্চ হবে এবং প্রান্তের দিকে গতি ক্রমান্বয়ে কমতে থাকবে, কমতে কমতে এক পর্যায়ে প্রান্তীয় বিন্দুতে গতি অর্থাৎ বেগ হচ্ছে 0 হয়ে যাবে। চলো একটি সিমুলেশনের মাধ্যমে এই বিষয়টা দেখে নেওয়া যাক। এখানে সরল দোলক বাস্তবে কিভাবে দোলে তার একটি ভিডিও দেওয়া আছে। ভিডিওটি আমরা ভালো করে খেয়াল করলে দেখব এটির প্রান্তীয় বিন্দুতে পৌঁছানোর পর এক পর্যায়ে বেগ 0 হয়ে যায় এবং থেমে যায়। তারপর সে বিপরীত দিকে আস্তে আস্তে গতি বাড়াতে বাড়াতে সামনের দিকে অগ্রসর হয় এবং এইখানে কেন্দ্রবিন্দুতে তার গতি হচ্ছে সর্বোচ্চ হয়। তারপর সে কেন্দ্রবিন্দু থেকে আবার যখন ডান দিকে মুভ করবে, তারপরে সরল দোলকটি যখন ডান দিকে মুভ করে তখন সে গতি কমাতে কমাতে এক পর্যায়ে তার গতি একদম 0 হয়ে যায় এবং কিছুক্ষণের জন্য, খুবই অল্প সময়ের জন্য স্থির হয়ে যায়। যেহেতু খুবই অল্প সময়ের জন্য সরল দোলকটি স্থির হয়, তাই ওই মুহূর্তের জন্য আমরা এর স্থির হওয়ার বিষয়টি বুঝতে পারি না, কিন্তু তাও ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে এই মুহূর্তে এসে সে স্থির হয়ে আবার বিপরীত দিকে চলাচল শুরু করে। এইভাবে সরল দোলকটি সর্বদা চলতে থাকে এবং কেন্দ্রবিন্দুতে তার গতি সর্বোচ্চ হয়, প্রান্ত বিন্দুতে তার গতি একদমই থাকে না। যখন গতি থাকে না সে বিপরীত দিকে গতি বাড়াতে বাড়াতে মুভ করে। এরপর কেন্দ্রবিন্দুতে পৌঁছানোর পর তার গতি আবার আস্তে আস্তে কমতে থাকে, কমতে কমতে এক পর্যায়ে 0 হয়ে যায়। তারপর 0 হওয়ার পর এটি আবার বিপরীত দিকে মুভ করে। এভাবেই সরল দোলকটি চলতে থাকে। এখানে এই স্প্রিংটির দিকে লক্ষ্য করলে দেখব স্প্রিংটি 100 গ্রাম ভর সহ এই জায়গাটায় স্থির অবস্থায় আছে। স্প্রিংটি 100 গ্রাম ভর সহ যেখানে স্থির অবস্থায় আছে সেটি হচ্ছে মেইনলি কেন্দ্রবিন্দু অর্থাৎ সাম্যাবস্থা। সাম্যাবস্থা থেকে এই স্প্রিংটিকে আমি যদি এতটুকু টেনে ছেড়ে দিই, তাহলে স্প্রিংটি উপর এবং নিচ বরাবর অর্থাৎ সাম্যাবস্থা থেকে উপরে এবং নিচ বরাবর এতটুকু দূরত্ব বজায় রেখেই দুলতে থাকবে। এখানে স্প্রিংটির সাম্যাবস্থা থেকে যতটুকু নিচে নামছে, সাম্যাবস্থা থেকে ঠিক ততটুকুই উপরে উঠছে এবং এভাবেই ক্রমান্বয়ে দুলতে আছে স্প্রিংটি। এখন এটির দিকে যদি আমি লক্ষ্য করি, দেখব এই প্রান্ত বিন্দুতে এসে স্প্রিংটি ক্ষণিকের জন্য স্থির হয়ে যায় এবং যখন এটি সাম্যাবস্থায় আসে, সাম্যাবস্থায় এর বেগ সর্বোচ্চ হয়। এরপর আবার সেটি প্রান্ত বিন্দুতে গিয়ে এটি স্থির হয় এবং তার দিকের পরিবর্তন করে আস্তে আস্তে বেগ বাড়তে বাড়তে সাম্যাবস্থায় বেগ সর্বোচ্চ। তারপর এটি আবার প্রান্ত বিন্দুতে এসে গতি তার স্থির করে আবার বিপরীতমুখী হয়ে চলমান থাকে। এভাবে স্প্রিং 1D বরাবর গতিশীল থাকে এবং সাম্যাবস্থায় তার গতি সর্বোচ্চ রাখে। এজন্য স্প্রিংও একটি সরল স্পন্দন গতির উদাহরণ।
এছাড়া স্প্রিং এর এই সকল বিষয়গুলো আমরা আরো বিস্তারিত জানতে পারবো তরঙ্গ ও শব্দ অধ্যায়ে ইনশাআল্লাহ। এছাড়া সরল স্পন্দন গতির আরো এক্সট্রা দুইটা বৈশিষ্ট্য যেগুলা সরল স্পন্দন গতি বোঝার জন্য একান্তই গুরুত্বপূর্ণ, সেই দুইটা বৈশিষ্ট্য এখানে অ্যাড করে দিয়েছি, যা এই অধ্যায়ের সাথে প্রাসঙ্গিক না, কিন্তু পরবর্তী অধ্যায়গুলো পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে স্পষ্ট হব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।